ক্লাস 9-এ স্টুডেন্টদের আমার চ্যানেলে আমি আন্তরিক স্বাগত জানাই। আজকের ভিডিওটা তাদের জন্য বাংলা বিষয়ের উপর এটি ভিডিও। প্রসঙ্গত বলি, এটি পম্পা স্টাডি সেন্টার। আমি পম্পা দাস। এখানে 8, 9, 10 বাংলা, ইতিহাস, ভূগোল পড়ানো হয় অতি যত্ন সহকারে। যারা চাইছো এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তা না হলে কিন্তু এই চ্যানেলটিকে তুমি খুঁজেই পাবে না, ঠিক আছে? এবং তোমার নোটিফিকেশানও আসবে না। বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। আচ্ছা, আজকের ভিডিওটা হচ্ছে বাংলা বিষয়ে আকাশে সাতটি তারা প্রসঙ্গে। দেখো, লেখকের নাম হচ্ছেন, কবির নাম কবি জীবনানন্দ দাশ। কবি সম্পর্কে বলি, কবি কিন্তু নির্জনতা ভালোবাসেন, গ্রাম বাংলার প্রকৃতি ভালোবাসেন। এমন কিছু জিনিস গ্রাম বাংলার প্রকৃতিতে তিনি পছন্দ করেন যেগুলো কিন্তু সাধারণ ক্ষেত্রে আমরা সুন্দর বলি না, ঠিক আছে? এবং রাস্তার দুধারে স্বাভাবিকভাবে থাকা জিনিসগুলো, যেগুলো গ্রাম বাংলার প্রকৃতিতে দেখতে পাওয়া যায়, সেগুলো কিন্তু কবির খুব পছন্দ। এবং কবি নির্জনতা ভালোবাসেন, কবি বিষণ্ণতা ভালোবাসেন, একাকী থাকতে ভালোবাসেন। এবং কবি বলছেন যে গ্রাম বাংলার প্রকৃতিতে যখন সন্ধ্যা এসে উপস্থিত হয়, সন্ধ্যাকালীন পরিস্থিতি এসে উপস্থিত হয়, তখন কিন্তু একটা আলাদাই আবহাওয়া তৈরি হয়। যেটা হচ্ছে, কবি বলেছেন, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। তাহলে আকাশে সাতটি তারা মানে ধীরে ধীরে যখন ফুটে ওঠে, আমরা কখন দেখি? যখন সূর্য অস্ত যায়, কিন্তু অস্তমিত সূর্যের রক্তিম আভা আকাশে ছড়িয়ে থাকে, তখনও পর্যন্ত অন্ধকার নামে না, কিন্তু তখন আকাশের তারা কিন্তু একটু একটু করে ফুটে ওঠে। সেটাই কবি দেখছেন, আকাশের তারা ফুটে উঠেছে এবং কবি ঘাসের ওপর বসে বসে সেটি দেখতে পাচ্ছেন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে। গঙ্গাসাগর এখানে আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে, আকাশকে গঙ্গাসাগর বলা হয়েছে, আর মৃত মণিয়াকে কামরাঙা লাল মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। মৃত মণিয়া যেমন গঙ্গাসাগরে ডুবে যাবে, সেরকমই কামরাঙা লাল মেঘ মানে অস্তমিত সূর্যের আভায় রক্তিম মেঘগুলো, সেগুলো হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, কারণ সন্ধ্যাকাল এসে উপস্থিত হয়েছে। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। শান্ত কেন বলেছে? ধীর পায়ে আসছে সে এবং অনুগত, বাধ্য। যে সময় সন্ধ্যা আসার কথা, ঠিক সেই সময় সন্ধ্যা এসে উপস্থিত হয়। শহরে সেই সন্ধ্যা আসে না, কারণ শহরে যখনই সান্ধ্যকালীন পরিস্থিতি তৈরি হয়, তখনই কিন্তু আলোকোজ্জ্বল শহর আমরা দেখতে পাই। চারিদিকে কিন্তু আলোর রোশনাইতে ফুটে ওঠে। এবং বাংলার নীল সন্ধ্যার নীল রং কিন্তু অনেক রহস্যকে ইঙ্গিত করে। সন্ধ্যাকেই ওই জন্য নীল রঙের সঙ্গে তুলনা করা হয়েছে। যেন মনে হচ্ছে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, আমার চোখের উপরে, আমার মুখের উপরে। এখানে উপরে উপরে বলে এখানে কমাটা দেয়া হয়েছে, ওই জন্য বলেছে আমার চোখের পরে, আমার মুখের পরে তার চুল ভাসে। যেন মনে হচ্ছে কেশবতী কন্যা তার চুল খুলে দিয়েছে এবং আকাশে ছড়িয়ে গেছে তার চুল, এবং চোখের ওপর, কবির মুখের ওপর সেটা পড়ছে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখি নাই, অত অজস্র চুলের চুমা, হিজলে কাঠালে জামে জ্বরে অবিরত। দেখো, কবি এমন কিছু গাছের কথা বলেছেন, সেগুলো কিন্তু গ্রাম বাংলার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। যেমন হচ্ছে হিজল, কাঁঠাল, জাম ইত্যাদি গাছ। এই গাছেতে দেখবে যখন সন্ধ্যাকাল এসে উপস্থিত হয়, গ্রাম বাংলায় যদি থেকে থাকো তাহলে বুঝতে পারবে যে এই গাছগুলোকে আলাদা করে চেনা যায় না। প্রতিটি গাছ একসঙ্গেই যেন মনে হয় একটা অন্ধকার সমারোহ তৈরি করেছে। জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপাসী চুলের বিন্যাসে। তাহলে কেশবতী কন্যা যেন চুল খুলে দিয়েছে এবং সেই চুল, অজস্র চুল ঝরে পড়ছে চারিদিকে, এবং চারিদিকে অন্ধকার নেমে আসছে। আসলে প্রকৃতভাবে প্রচুর মানে নিবিড় অন্ধকারে ঢেকে যাচ্ছে চারিদিকের পরিবেশ, সেটাই বোঝাতে কবি একথা বলেছেন। কবি বলেছেন, জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসী চুলের বিন্যাসে। একটা স্নিগ্ধ গন্ধ আসছে, কারণ অন্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে সন্ধ্যা আগমনে, এবং সেখানে একটা স্নিগ্ধ গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এছাড়া আছে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, শহর, পুকুরের জল, চাঁদা, সরপটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখান। শীত হাতখান মানে ঠান্ডা হাতখান, ঠিক আছে? কারণ সন্ধ্যেকালীন পরিস্থিতি উপস্থিত হলেই কিশোরী তার চাল ধুয়ে ভাত রান্না করছে, এটা শীত হাতখানেরও একটা মৃদু গন্ধ যেন পাওয়া যাচ্ছে। এটা এটা হচ্ছে পরিস্থিতি যখন পাল্টে যাচ্ছে, যখন সূর্য অস্ত যাচ্ছে, সেই পরিবর্তিত পরিবেশ
এর সঙ্গে কবি কিছু গন্ধ এখানে যুক্ত করেছেন, যাতে যেন মনে হচ্ছে সূর্য থাকাকালীন পরিস্থিতি একরকম, আর সূর্য অস্ত গেলে যখন সন্ধ্যা এসে উপস্থিত হয় তখন পরিস্থিতি পাল্টে যায়। কিশোরীর পায়ে দলামুথা ঘাস এবং লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। তার মানে কিশোর যখন পায়ে দোলে মুথে, মানে দলিত মুথিত মানে দোলানো চটকানো যে লাল লাল বট ফল, তার যে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, মানে বট ফলও ব্যথা পেয়েছে এবং তার যে গন্ধ ক্লান্ত নীরবতার প্রকাশ হচ্ছে, সেটাই গ্রাম বাংলার প্রাণ তার মধ্যে জেগে উঠছে। মানে গ্রাম বাংলার প্রাণে, গ্রাম বাংলার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে এবং শুধুমাত্র সন্ধ্যাকালীন পরিস্থিতিটা কবি তুলে ধরেছেন, এর বৈশিষ্ট্যটা তুলে ধরেছেন এই কবিতার মধ্যে দিয়ে, এবং সেই পরিস্থিতি পরিবেশ কবি বর্ণনা করেছেন কবিতার মাধ্যমে, এবং আকাশে সাতটি তারা উঠলে কবি সেটা টের পাচ্ছেন। ঠিক আছে, এই হলো কবিতার বিষয়বস্তু। আশা করি সকলে বুঝতে পেরেছো।